দাও, আমি অ্যাসাইনমেন্ট আবার নতুন অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো তোমাদের কিছু, ঠিক আছে? এবং আমি ডেডলাইন দিয়ে দেবো যে এত তারিখের ভিতরে দেওয়া লাগবে, আমি কিন্তু ধরে ধরে জিজ্ঞেস করবো, ঠিক আছে? ওকে, এখন এসআর আমরা যতদূর পড়ছি সেগুলো থেকে একটা দুইটা কোয়েশ্চেন করে তোমরা একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা বলো তো, আমাদের এসআর অ্যাক্টের এখন যে আলোচনার বিষয় চলতেছে আমাদের, সেটা হচ্ছে কিভাবে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট বা চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যেতে পারে। দুইটা ধারা খুব ইম্পর্টেন্ট ধারা, একটা হচ্ছে যেখানে বলছে যে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন কোন কোন ক্ষেত্রে করা যায়, আর আরেকটা ধারায় বলছে কোন কোন ক্ষেত্রে করা যায় না। এখন আমাকে বলতে হবে কোন সেকশনে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন দেয়া হবে, আর কোন সেকশনে বলা আছে দেয়া হবে না। এই দুইটা সেকশন উল্লেখ করতে হবে। কে কে বলতে পারবে একটু হাত তোলো। স্যার আমি স্যার পারবো। সেকশন বলাতে সরি স্যার, 12তে বলা আছে মানে মামলা করতে পারবে, 21 বলা আছে যে আর কোর্ট যাবে 21-এ না। বলা আছে পারবে না স্যার। আচ্ছা 12তে বলা আছে কোন কোন ক্ষেত্রে কোর্ট দেবে আর কি, জি আর স্যার, 21-এ বলা চারটা আছে কোন ক্ষেত্রে। কোন ক্ষেত্রে কোর্ট দেবে না, ঠিক আছে? জি স্যার। তো এটা একটু মাথায় রেখো তোমরা। এখন 12 নম্বর ধারায় টোটাল কয়টা গ্রাউন্ড আছে জানো? স্যার চারটা। চারটা ক্ষেত্রে, আর 21-এ আছে হচ্ছে স্যার 8টা ক্ষেত্রে। 8টা। তো 4 ক্ষেত্রে দেয়া হবে আর 8 ক্ষেত্রে দেয়া হবে না, ঠিক আছে? তো এটা তো আমরা দেখলাম সেদিন। আর 18 নম্বর ধারায় ওখানে 4টা গ্রাউন্ডের কথা বলা আছে। ওখানে দুই ধরনের ব্যক্তির কিছু রাইট আছে। রাইট হচ্ছে তোমার একজন পার্সেজার আর একজন কি লেসি। লেসি মানে কি, যে লোক ইজারা নেই। সো ইজারা গ্রহীতা এবং তোমার যিনি পার্সেজার ক্রেতা, এনার কিছু কিছু রাইট তৈরি হয়। তো সেটা 4 ধরনের রাইটের কথা বলা আছে 18 নম্বর ধারায়। 18 নম্বর ধারায় 4 ধরনের রাইটের ভিতরে একটা রাইট নিয়ে কেউ আলোচনা করতে পারবা যে স্যার এইটা হচ্ছে একটা রাইট যেখানে 18 নম্বর ধারায় আলোচনা করা আছে? তো পারবা বলো। 18 নম্বর ধারাটা তোমরা পড়ছো? হ্যালো হ্যালো। আচ্ছা আমি বলে দিই, 4টা রাইটের ভিতরে একটা রাইট হচ্ছে এরকম যে যদি তুমি এমন সময় একটা চুক্তি করো কারোর সাথে যে অবস্থাতে তুমি আসলে মালিক না জিনিসটা, তারপরে হঠাৎ চুক্তি এখনো বাস্তবায়ন করা হয় নাই। লাইক আজকে আমি আজমেরি জাহান মিম চুক্তি করলাম যে আগামী জুলাইয়ের 1 তারিখে তোমাকে আমি জমি বুঝাই দেবো, কিন্তু অ্যাকচুয়ালি আমি এখন ওনার না। সাপোজ আই এম দা কি বলে, আমার বাবা হচ্ছে এখনো ওনার, আমি ওকে বলছি যে আমি মালিক এই বলে ওর সাথে চুক্তি করছি। এখন ইন দ্য মিন টাইম আনফরচুনেটলি আমার বাবা মারা গেছে। আমার জন্য আনফরচুনেট, আজমেরি জাহান মিমের জন্য ফরচুনেট জিনিসটা। কারণ কি, আমার বাবা যদি মারা যায় তাহলে কি আমি ওনার হয়ে যাবো ওই দিনই। সো গতকালকে আমি চুক্তি করে আসছি আজমেরির সাথে, কালকে আমি আমার বাবা যদি মারা যায় তাহলে আজমেরি কি করতে পারবে বলতো, আমাকে বাধ্য করতে পারবে যাতে করে আমি কি করি, তাকে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন করি। এখন আমি এই আজমেরিকে এই কথা বলতে পারবো না যে যখন চুক্তি করছিলাম সেই মুহূর্তে তো আমি মালিক ছিলাম না, এই কথা বলার আমার কোনো সুযোগ নাই। কারণ মানে কি কথা দিয়ে আর পরবর্তীতে কি কথা ঘুরাইতে পারবে না। হ্যাঁ এটাকে বলে স্টপেল, ঠিক আছে? এটা হচ্ছে স্টপেল। এটা তুমি পড়াইছি তোমাদের, তো না বলতে পারলে হবে না, পারতে হবে পারতে হবে, না পারলে মুশকিল হয়ে যাবে। আচ্ছা 22 নম্বর ধারায় আমরা যাই, 21 পর্যন্ত যেহেতু পড়েছি আমরা। 22 নম্বর ধারায় হচ্ছে ডিসক্রিশন নিয়ে কথা বলে। ডিসক্রিশন মানে কি বলতো? আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আচ্ছা আমি একটা প্রশ্ন করি তোমাদের, প্রশ্নটা হচ্ছে এরকম যে মনে করো আমরা 12 নম্বর ধারাতে পড়ছি যে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন 4 ক্ষেত্রে করা যায়। কয় ক্ষেত্রে? 4 ক্ষেত্রে আদালত দিতে পারে, চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন দিতে পারে। এখন কোনো একটা চুক্তি যেটা আসলে লিগাল, লিগাল তো বোঝো, একটা কন্ট্রাক্ট করলাম দ্যাট ইজ ভেরি মাচ লিগাল এবং চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন দেওয়ারও সুযোগ আছে, কোর্ট কি দিতে বাধ্য? কোর্ট মনে করলো বললো যে আমি দেবো না, চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন করবো না, কোর্ট পারে না সেটা করতে? স্যার যদিও লফুল, বাট কোর্ট চাইলে ডিসিশন চেঞ্জ করতে পারে, এক্স্যাক্টলি, টার্ম দিতে পারে, কথাটা এখানে যেটা বলা কিন্তু আছে সেটা যুক্তিসঙ্গত হতে হবে। হ্যাঁ পয়েন্ট হচ্ছে এটা, যে মনে করো চুক্তিটা লফুল, 21 নম্বর ধারাতে বলা আছে কখন কখন দেবে না, সেটা আমাদের পয়েন্ট না। 12 নম্বর ধারাতে বলা আছে কখন কখন দেয়া যেতে পারে।
তো মনে করো এমন একটা চুক্তি যেটা 12 নম্বর ধারার দেয়া যেতে পারে ভিতরে আছে, যে কোর্ট চাইলে দিতে পারে। এখন কোর্ট চাইলে দিতে পারে এরকম কোন একটা চুক্তি নিয়ে তুমি কোর্টে গেছো, লাইক হচ্ছে কি বলে জমির মামলা যেগুলো হয়, আমি কারোর কাছ থেকে জমি কিনবো, সে আমার জমি বুঝাই দিচ্ছে না, এগুলো নর্মালি কোর্ট দিতে পারে। তো লফুল চুক্তি সবকিছু ঠিক আছে, তারপরেও কোর্ট দিতে বাধ্য না। এটা 22 নম্বর ধারাতে বলা আছে। 22 নম্বর ধারাতে বলা আছে আদালতের ডিসক্রিশনারি পাওয়ার। সো লফুল হলেই যে আদালত তোমাকে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করবে এমন কোনো কারণ নেই। কোর্টের কাছে যদি মনে হয় যে সে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন করবে না, সে নাও করতে পারে। তবে এখানে শর্ত আছে একটা, দুইটা শর্ত আছে বেসিক্যালি। প্রথম যে শর্তটা সেটা হলো যে তোমার এই যে দেখো, প্রথম যে শর্ত সেটা হচ্ছে তোমার এই যে দেখো, দ্য ডিসক্রিশন। ডিসক্রিশন মানে কি? কোর্টের যে এই যে পাওয়ারটা ব্যবহার করতেছে কোর্ট, বিবেচনামূলক যে ক্ষমতাটা ব্যবহার করতেছে, ওটা কখনো আরবিটারি হইতে পারবে না। আরবিটারি মানে কি বলতো? আরবিটারি মানে কি? আরবিটারি হইতে পারবে না, বরং রিজনেবল হতে হবে। রিজনেবল তো বোঝো, রিজনেবল মানে কি? যেটা আসলে একটা সাধারণভাবে যে জিনিসটা হওয়া উচিত সেরকমই কোর্টে করা লাগবে। এখানে কোর্টের জাস্ট মনে হয়েছে আমি দেবো না, তার মানে একগুঁয়েমি করে দেবে না, ইটস নট লাইক দ্যাট। এবং এটা জুডিশিয়াল প্রিন্সিপাল দ্বারা গাইডেড হতে হবে। জুডিশিয়াল প্রিন্সিপাল দ্বারা গাইডেড হওয়া মানে বোঝায় যে এর আগে যেসব কোর্ট মামলাগুলো আসছে বা আমাদের বাংলাদেশে যেসব মামলা হয়েছে এই বিষয়ের উপরে, সেই বিষয়গুলো সম্পর্কে আদালত নজরদারি করবে এবং দেখবে যে হ্যাঁ, যে এই বিষয়ে আদালত কি রকম সিদ্ধান্তগুলো নেয়। যদি আদালতের মনে হয় যে এই বিষয়ে নর্মালি তোমার হচ্ছে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন করা হয়, তাহলে আদালত তখন করবে। অ্যান্ড কেপেবল অফ কারেকশন বাই কোর্ট অফ অ্যাপিল, এটা তো স্বাভাবিক কথা। তুমি যদি তোমার হচ্ছে হয় কি বলে, কোর্ট যদি তোমাকে না দেয় চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন, তুমি আপিল করতে পারবা এবং আপিলে গিয়ে আদালত চাইলে আপিলেট কোর্ট যেটা, আপিল আদালত যেটা, সেটা চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে পারে। তাহলে জিনিসটা বোঝো, জিনিসটা হচ্ছে এরকম যে জিনিসটা যদিও লিগাল, চুক্তিটা যদিও লিগাল এবং চুক্তি কোর্ট চাইলেই তোমার সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে পারে, তারপরেও কোর্ট যে করবে এমন কোনো কারণ নেই। এটা কোর্ট বাধ্য না করার জন্য। কোর্ট এখানে তার ডিসক্রিশনারি পাওয়ার ব্যবহার করে করতেও পারে, নাও করতে পারে। এবং এখানে যেটা বলা হয়েছে, ডিসক্রিশন যখন ইউজ করবে তখন কোর্ট সেটা আরবিটারলি করবে না, বরং রিজনেবলি করা লাগবে এবং জুডিশিয়াল প্রিন্সিপাল দ্বারা সেটা গাইডেড হতে হবে। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, মানে খুব স্বাভাবিক ব্যাপার। মনে করো যে তোমাকে আমি, তুমি আমার কাছে আসছো, আমি তোমাকে একটা চকলেট দেওয়ার জন্য আহ, কি বলে আমি দিতে পারি, চাইলে দিতে পারি তোমাকে চকলেটটা। কিন্তু আমি যদি মনে করি যে আমি দেবো না চকলেট, আমি নাও দিতে পারি। জিনিসটা হচ্ছে এরকম। কিন্তু জিনিসটা এমন হবে না যে তোমার আসলে চকলেট খাওয়ার জন্য আসলে কি বলে আমি তোমাকে আরবিট্রারিলি সিদ্ধান্ত নিলাম না, মানে আরবিট্রারিলি নিতে পারবো না। জিনিসটা আরবিট্রারিলি মানে কি, আমি আমার মনে হয়েছে না তোমাকে দেবো না তাই আমি দেবো না, ইটস নট লাইক দ্যাট। আদালতকে সবসময় রিজনেবলি ডিসিশন নিতে হয়। এটা তো খুব স্বাভাবিক কথা, এটা নতুন কোনো কথা না। আচ্ছা, এখন এরপরে যেটা কথা আছে, দুইটা ক্ষেত্রে, হ্যাঁ দুইটা ক্ষেত্রে there are following cases in the court may properly exercise discretion not to, দেখো not to degree specific performance। দেখো এই দুই ক্ষেত্রে আদালত তোমার স্পেসিফিক পারফরমেন্স নাও দিতে পারে চাইলে। এই যে একটা ক্ষেত্র যদিও লফুল, তারপরেও কোর্ট নাও দিতে পারে। আর আরেকটা ক্ষেত্র হচ্ছে দেখো এইটা, একটা ক্ষেত্র তো গেল, আর আরেকটা ক্ষেত্র হচ্ছে 1 নম্বর এবং এইটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বর, এই দুই ক্ষেত্রে আদালত চাইলে নাও দিতে পারে। দেখো, why the circumstances under which the contract is made are such as that gives the plaintiff an unfair advantage over the defendant, though there may be no fraud or misrepresentation on the plaintiff's part। মানে মনে করো আমি আর সোনিয়া মির্জা একটা চুক্তি করলাম, এই চুক্তি আমরা খুবই লফুলি একটা চুক্তি করছি। আমিও বোনাফাইড ইন্টেনশন থেকে চুক্তি করছি, সেও বোনাফাইড ইন্টেনশন থেকে চুক্তি করছে। এখন এইখানে চুক্তির এমন ভাবে এমন এমন পরিস্থিতিতে চুক্তিটা হয়েছে যে তোমার একজন পার্টি বেশি লাভবান হয়ে যাবে চুক্তির ফলে, এক্সট্রা অর্ডিনারি বেনিফিট পেয়ে যাবে সে। ঠিক আছে, এক্সট্রা বেনিফিট পেয়ে যাবে তার, যদিও এখানে এক্সট্রা বেনিফিটটা পাওয়ার কথা ছিল না, তারপরেও সে এক্সট্রা বেনিফিট পেয়ে যাবে। এমন যদি সিচুয়েশন তৈরি হয় এবং অপর পার্টির সেখানে কোনো ধরনের দোষ নাই, এবং এক্সট্রা বেনিফিট যে পাচ্ছে সেটাও তার নিজের কি ফ্রড করার মাধ্যমে পাচ্ছে না, সে অটোমেটিক্যালি পেয়ে গেছে। যেমন এমন হতে পারে, একটা উদাহরণ দেখো, মনে করো আমি একটা রাস্তার পাশে, আমি একটা জমি বিক্রি হয়েছে, মনে করো খাগানের কাছে একটা জমি বিক্রি হয়েছে, আমি জমিটা তার সাথে চুক্তি করছি যে সে আমার কাছে বিক্রি করবে। হঠাৎ করে খাগানে একটা বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে গেল, বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে গেলে কি হবে বলতো? জমিটার দাম বেড়ে যাবে না?
হঠাৎ করে? জি স্যার। জি স্যার, হ্যাঁ, দাম বাড়বে। জমিটার দাম বেড়ে যাবে। এখন দেখো এই যে চুক্তিটা, এই চুক্তিটা যখন হয়েছিল তখন আমিও জানতাম না বিশ্ববিদ্যালয় হবে, তুমিও জানতা না বিশ্ববিদ্যালয় হবে। তো বেসিক্যালি এখানে চুক্তিটা যখন হলো তখন দুই পার্টি খুব বোনাফাইড ইন্টেনশন থেকে চুক্তি করছে, বোঝা গেল? কিন্তু কিছুদিন পরে চুক্তি এখনো কি হয় নাই, তোমার এখনো এক্সিকিউট করা হয় নাই। লাইক মানে মানে আমি ধরলাম জুলাইয়ের 1 তারিখ তোমাকে আমি জমি বুঝাই দেবো, যে উদাহরণটা আমি প্রতিদিন দিই। ইন দ্য মিন টাইম হঠাৎ করে একটা বিশ্ববিদ্যালয় হবে বলে প্রজেক্ট একটা ঘোষণা হয়ে গেল। যখনই প্রজেক্ট ঘোষণা হয়ে যাবে তখনই জমির দাম বেড়ে যাবে। এখন এই যে দাম বাড়াটা, এই দাম বাড়াটা কিন্তু কারো দুজনের কোনো হাতে নাই। এখানে প্লেন্টিভেরও কোনো দোষ নাই, ডিপেন্ডেন্টের কোনো দোষ নাই। কিন্তু প্লেন্টিভ এখানে একটা আলাদা একটা অ্যাডভান্টেজ পেয়ে গেছে। এই যে অ্যাডভান্টেজটা, এই অ্যাডভান্টেজটা যাতে করে আরেকজন না নিতে পারে, এই জন্য আমি কি করতে পারি, আমি বলতে পারি আমি আর জমিটা বিক্রি করব না। স্বাভাবিক কথা, আমি জমি যদি বিক্রি না করি তাহলে কি হবে, আমি পরবর্তীতে আরেকজনের কাছে বিক্রি করতে পারবো। এখন অপর পক্ষ স্বাভাবিকভাবে কোর্টে চলে যাবে, গিয়ে বলবে যে চুক্তি হয়েছিল, চুক্তি এখন তাকে বাস্তবায়ন করতে বলেন। জমির দাম দ্বিগুণ হয়ে গেছে, সেটা আমার বাই চান্স, আমার বাই লাখ হয়েছে, তারপরেও আমি জমিটা পাই। এখন কোর্ট এখানে যেটা করতে পারে সেটা হলো কোর্ট স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট নাও দিতে পারে। এখানে আইনে যেটা বলছে সেটা হলো এই সব ক্ষেত্রে যেখানে একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পেয়ে যায় কোনো একটা পার্টি, যেখানে অপর পার্টির কোনো দোষ নেই বা তারও কোনো নিজের কোনো দোষ নেই, ফ্রড না করে হোক বা যে করে হোক, দ্যার ইজ নো কি বলে গিল্টি মাইন্ড বিটুইন দ্য পার্টিস, স্টিল সামওয়ান গেটস এক্সট্রা বেনিফিট। তখন কোর্ট চাইলে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট নাও দিতে পারে। কোর্ট বলতে পারে যে চুক্তিটা বাতিল করে দেওয়া হোক, অপর পক্ষ যেহেতু চুক্তিটা ভঙ্গ করছে তাকে কিছু কম্পেনসেশন দিয়ে দেওয়া। বুঝছো? বুঝা গেল? জি স্যার। ওকে, তার মানে ব্যাপার খুবই সিম্পল, যে যদিও এখানে চুক্তিটা লফুল ছিল, সবকিছু ঠিকঠাক ছিল, কোনো পার্টির কোনো দোষ ছিল না, তারপরেও হঠাৎ করে একজন পার্টি যেতে অ্যাডভান্টেজ হয়ে গেছে, কোর্টের কাছে মনে হতে পারে এখানে আসলে যদি চুক্তিটা বাস্তবায়ন করি তাহলে সে একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পাবে। এই আনফেয়ার অ্যাডভান্টেজটা কোর্ট দেবে না, তখন বলবে তুমি কম্পেনসেশন নাও ভাই, তুমি তোমার জমি তোমার কাছে থাক। তো এটা একটা উদাহরণ। আর একটা দেখো, where the performance of the contract would involve some hardship on the defendant which he did not foresee। মানে মনে করো আমি আর সোনিয়া মির্জা একটা চুক্তি করলাম, সোনিয়া মির্জাকে আমি একটা বস্তু বিক্রি করব, সোনিয়া মির্জা কিনবে। এখন যখন চুক্তিটা করছিলাম, একটা বাড়ি বিক্রির চুক্তি মনে করো, আমি একটা বাড়ি বিক্রি করব, আমার এই বাড়িটা আছে, এই বাড়িটা আমি সোনিয়া মির্জার কাছে বিক্রি করব। এখন যখন আমি চুক্তি করছিলাম তখন আমার আর একটা বাড়ি ছিল, মানে আমার মনে করো আরো একটা বাড়ি আছে বা আরো দুইটা বাড়ি আছে, দুইটা বাড়ি আছে। এখন এই দুইটা বাড়ি থাকা সত্ত্বেও আমি যেহেতু তিনটা বাড়ি আমার, আমি একটা বিক্রি করে দিতে চাচ্ছি। এটাতে আমার তো কোনো হার্ডশিপ তৈরি হচ্ছে না, হচ্ছে আমি এখানে বেনিফিটেডই হব। কিন্তু আজকে চুক্তি করলাম, দেখা গেল বাড়ি বুঝাই দেবো জুলাইয়ের 1 তারিখে, দেখেন ইন দ্য মিন টাইম একটা ভূমিকম্প হয়ে বাকি দুই বাড়ি ভেঙে গেল। এই বাড়িটা অক্ষত থাকলো কিন্তু বাকি দুইটা বাড়ি কি হয়ে গেল, ভেঙে গেল। তাহলে এখন দেখো তো, যদি সোনিয়া মির্জাকে আমি বাড়ি বুঝাই দিই তাহলে কি হবে বলো তো? আমার যে আমাকে তো পথে গিয়ে থাকতে হবে, তাই না? আমার নিজস্ব বাড়ি আসলে তো থাকার জায়গা থাকবে না, আমার নিজেরই কোনো থাকার জায়গা থাকবে না। সো এইটাকে বলে হার্ডশিপ। এমন একটা হার্ডশিপ তৈরি হবে আমার উপরে, হার্ডশিপ মানে একটা কঠোর পরিস্থিতি তৈরি হবে, যেই পরিস্থিতিটা আসলে আমি নিজে তৈরি করি নাই। এবং যখন আমরা চুক্তি করছিলাম তখন আমরা কেউই এটাকে কল্পনা করি নাই, ফরসি করতে পারি নাই। তো এরকম সিচুয়েশনে কোর্ট আমাকে বাধ্য করবে না যে সোনিয়া মির্জাকে জমিটা যাতে আমি বাড়িটা যাতে বুঝাইয়ে দিই। আমরা যেটা করতে পারবো সেটা হলো চুক্তিটাকে বাতিল করে দিয়ে, সোনিয়া মির্জা যেহেতু এখানে চুক্তি করছিল আমার সাথে এবং আমার সাথে যেহেতু আমি যেহেতু তার চুক্তিটা ভঙ্গ করছি, আমি তাকে কিছু মিনিমাল কম্পেনসেশন দিয়ে দেবো। বোঝা গেল? বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তো সিচুয়েশনটা এটা। তাহলে প্রথমে যেটা দেখলাম সেটা হলো এমন সিচুয়েশন যেখানে কোনো পার্টির কোনো দোষ নেই, তারপরেও একজন পার্টি এক্সট্রা বেনিফিট পেয়ে যাইতে পারে খুব, তখন আদালত বলবে যে ঠিক আছে চুক্তিটা বাতিল করে দেওয়া হোক, এক্সট্রা বেনিফিট আমি দিতে চাচ্ছি না কাউকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এমন কোন সিচুয়েশন যেখানে এক্সট্রা অর্ডিনারি হার্ডশিপ তৈরি হবে কারোর উপরে, ঠিক আছে? হার্ডশিপ তৈরি হবে কারোর উপরে, তখন কোর্ট বলবে যে ঠিক আছে হার্ডশিপ করার দরকার নেই, তোমার কাছে তোমার জমিটা থাক, তুমি ওইটা নিজের মতো করে ব্যবহার করো। সো দুইটা সিচুয়েশনে কোর্ট বলবে যে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট নাও দিতে পারে কোর্ট। আর 3 নম্বর সিচুয়েশন এখানে দেবে কোর্ট, দিতে পারে। এই যে দেখো, কোর্ট মে প্রপারলি এক্সারসাইজ এ ডিসক্রিপশন টু ডিগ্রি স্পেসিফিক পারফরমেন্স। কোর্ট এই সিচুয়েশনে তোমার স্পেসিফিক পারফরমেন্স দিতে পারে। সেটা হচ্ছে এমন একটা চুক্তি যেই চুক্তিতে অলরেডি তোমার
মানে একজন পার্টি তোমার সাবস্টেন্সিয়াল অ্যাক্টিভিটি করে ফেলছে। মানে জিনিসটা একটু বোঝো, তোমার সাথে আমি একটা চুক্তি করলাম, তোমাকে বললাম তুমি আমাকে এই জিনিস দিবা, তোমাকে আমি টাকা দেবো, খুব স্বাভাবিক কথা। এখন তুমি মনে করো ওই যে জিনিসটা আমার কাছে দিবা, ওই জিনিসটা দেওয়ার জন্য অলরেডি ম্যাটেরিয়াল টেটেরিয়াল সব কিনে ফেলছো, কোম্পানি টম্পানি সব সেট করে ফেলছো, প্রোডাকশন অলরেডি শুরু করে দিছো। এখন আমি যদি বলি যে আমি আর জিনিসটা নেব না, তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে না বিশাল একটা? সাবস্টেন্সিয়ালি যদি তুমি অলরেডি কাজ করে ফেলো, আমার কথার উপর ভিত্তি করে, আমার কথার সাথে অর্ডার নিয়ে তুমি মনে করো জিনিসপত্রপাতি অলরেডি রেডি করে ফেলছো, সবকিছু অলমোস্ট রেডি করে ফেলছো। এখন হঠাৎ করে আমি যদি বলি আমি জিনিসটা নেব না, চুক্তিটা বাতিল করে দেওয়া হোক, তোমাকে আমি কম্পেনসেশন দিয়ে দিই, আসলে এটা তো একটা অন্যায় হবে। এই জন্য কোর্ট যেটা বলে সেটা হচ্ছে যখন একটা পার্টি অলরেডি কোনো একটা কাজ সাবস্টেন্সিয়ালি করে ফেলছে, তখন কোর্ট কি করতে পারে, চুক্তিটা সুনির্দিষ্ট বাস্তবায়ন করাইতে পারে। তখন বলবে যে যেহেতু সে অলরেডি অনেক কাজ আগে গেছে, তাহলে একটা কাজ করেন, আপনি জিনিসটা নেন এবং তাকে যে টাকাটা দেওয়ার কথা ছিল ওই টাকাটা দিন, চুক্তিটা সুনির্দিষ্টভাবেই বাস্তবায়ন করেন। বুঝা গেল? এখানে কম্পেনসেশনের কথা বলবে না কোর্ট। বুঝছো? স্যার 3 নম্বরের উদাহরণটা বুঝি নাই স্যার, আরেকবার একটু বলেন। আচ্ছা, 3 নম্বর উদাহরণটা হচ্ছে, মনে করো আমি আর সাইম আলী খান একটা চুক্তি করলাম যে সাইম আলী খানকে আমি একটা প্রোডাক্ট, একটা 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 বস্তু বানিয়ে দেবো, প্রডিউস করে দেবো, একটা জিনিস রেডি করে দেবো। এখন সেই জিনিসটা রেডি করতে হলে কিছু কাঁচামাল কিনতে হবে, সেই জিনিসটা রেডি করতে হলে তোমার কিছু বস্তু নিয়ে আসতে হবে সব। এখন সাইম আলী বললো যে স্যার আপনি আগামী ডিসেম্বর মাসে যখন জিনিসটা আমি নেবো, আপনাকে কিছু অ্যাডভান্স করে গেলাম, আপনি ডিসেম্বর মাসে আমাকে জিনিসটা দিয়ে যায়, রেডি করেন আপনি তত দিনে। আমি রেডি করার জন্য সমস্ত মাল অর্ডার করে ফেলছি, সমস্ত জিনিস নিয়ে ফেলছি এবং জিনিসটা অর্ধেক বানায়ও ফেলছি, ঠিক আছে? এখন হঠাৎ করে সাইম আলী আগস্ট মাসে এসে বলতেছে স্যার আমি জিনিসটা নেব না, আপনি জিনিসটা প্রোডাকশন বন্ধ করে দেন, একটা কাজ করেন, আমি আপনাকে কিছু যে টাকাটা দিছিলাম আপনি অ্যাডভান্সটা ফেরত দেন, আর আপনাকে আমি কিছু কম্পেনসেশন দিয়ে দিচ্ছি যেহেতু আপনি ক্ষতি হয়েছে আপনার। এইসব ক্ষেত্রে কোর্ট সুনির্দিষ্ট কি বলে, এইসব ক্ষেত্রে কোর্ট সাইম আলীর পক্ষে যাবে না, আমার পক্ষে যাবে। কারণ কি, আমি অলরেডি একটা প্রোডাকশন অলরেডি রেডি করে ফেলছি, অনেক দূর আগায় গেছি, সাবস্টেন্সিয়ালি অ্যাক্ট করে ফেলছি। তাই আদালত বলবে যেহেতু একজন পার্টি সাবস্টেন্সিয়াল অ্যাক্ট করে ফেলছে, তাহলে অপর পার্টিকে বাধ্য করবে যে সে যাতে চুক্তিটা সুনির্দিষ্টভাবে অ্যাক্ট করে। তার পার্টির কাজ কি, টাকা দেয়া এবং জিনিস নিয়ে যাওয়া। তো সাইম আলী খানকে বাধ্য করবে। স্যার এখন বুঝতে বোঝা গেল? পারছি। এখন বোঝা গেল? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। সো এটা 22 নম্বর ধারা। 23 নম্বর ধারা বলতেছে, দেখো তো 23 নম্বর ধারা হচ্ছে কাকে কাকে, মানে কে কে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট পেতে পারে, কোন কোন ব্যক্তি পেতে পারে। এটা খুব সহজ জিনিস, দেখো তো এনি পার্টি, প্রথম যে কথাটা এনি পার্টি, মানে আমি আর তুমি যদি চুক্তি করি, তাহলে তুমি আমার বিরুদ্ধে মামলা করে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট পেতে পারো, আমি তোমার বিরুদ্ধে মামলা করে পেতে পারি। এটা তো খুব স্বাভাবিক কথা, তাই না? প্রথম যেটা তো খুব সহজ। আচ্ছা, সহজগুলো আগে দেখি আমরা। হ্যাঁ, এটা দেখো, এই দেখো প্রমোটার। When the promoters of a public company have, before its incorporation, entered into a contract for the purpose of the company, and such contract is warranted by the terms and corporation the company. মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা গতকালকে একটা উদাহরণ দিয়েছিলাম, মনে করে দেখো, কখন কখন স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দেওয়া যাবে না, এটা আমরা পড়ছিলাম না? তখন কি দেখছিলাম যে যদি প্রমোটার তো জানো তোমরা প্রমোটার কারা, মানে কোম্পানির পক্ষ থেকে যারা কাজ করে। সো কোনো প্রমোটার যদি তার কাজের যে পাওয়ারটাকে এক্সিড করে কোনো চুক্তি করে ফেলে, তাহলে তখন কি করা যাবে না, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দেওয়া পাবে যাবে না। না। ঠিক আছে, কিন্তু এখানে যেটা বলতেছে, মনে করো কোনো একটা কোম্পানি, সেই কোম্পানির পক্ষ থেকে কোনো প্রমোটার যদি কাজ করে এবং সে যদি তার পাওয়ার এক্সিড না করে, তাহলে এই কোম্পানি কি করতে পারে বলো তো, কি করতে পারে? স্যার চুক্তির যদি বাস্তবায়ন সে চাইতে। তার সীমা অতিক্রম না করে তাহলে তো স্পেসিফিক পারফরম্যান্স পাবে। হ্যাঁ, তখন সুনির্দিষ্ট প্রতিকার পাইতে পারে তারা, এই কোম্পানি তখন গিয়ে মামলা করতে পারবে এবং বলতে পারবে যে, মনে করো একটা প্রমোটার চুক্তি করছে সোনিয়ার সাথে, গিয়ে বলছে যে কোম্পানিটা মনে করো হচ্ছে ইয়ে তৈরি করবে, আইসক্রিম বানায়। তো সোনিয়ার সাথে চুক্তি করছে, সোনিয়াকে বলছে যে সে বরফ দেবে, র র বরফ আর কি।
তো সোনিয়ার সাথে চুক্তি করে বলছে যে সে বরফ দেবে এত তারিখে কোম্পানি। এখন সোনিয়া বলতেছে আমি বরফ দেবো না। তখন কোম্পানি, যেহেতু প্রমোটার কোম্পানির এজেন্ট, সেহেতু কোম্পানিও তোমার হচ্ছে সোনিয়ার বিরুদ্ধে মামলা করে কি করতে পারবে, সুনির্দিষ্ট প্রতিকার পাইতে পারবে। মনে করো প্রমোটার হচ্ছে কোম্পানির একটা এক্সটেন্ডেড হ্যান্ড। সো প্রমোটার যদি কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতর থেকে কাজ করে, তাহলে কোম্পানিকেও বাধ্য করতে পারবা তুমি, কোম্পানিও তোমাকে বাধ্য করতে পারবে। বুঝা গেল? জি স্যার। আচ্ছা, আর যদি সে তার পাওয়ার এক্সিড করে যায়, তখন কোম্পানিও বাধ্য করতে পারবে না, তুমিও পাবে না। ঠিক আছে, এটা দেখো, when a public company has entered into a contract and substantially become amalgamated with another public company, the new company which arises out of the amalgam. এটা খুব সোজা জিনিস। মনে করো এক্স নামের একটা কোম্পানি আছে, এই কোম্পানিটা আর একটা বড় কোম্পানির সাথে অ্যামালগামেটেড হয়ে গেছে, তখন একটা কোম্পানি হিসেবে দাঁড়ায় আছে। তখন এই কোম্পানিকেও তুমি বাধ্য করতে পারবে, এই কোম্পানিও তোমার বিরুদ্ধে মামলা করতে পারবে। স্বাভাবিক কথা। মনে করো এই কোম্পানির সাথে তুমি চুক্তি করছিলে, এই যে এই কোম্পানির সাথে তুমি চুক্তি করছিলে, এই কোম্পানিকে তুমি মাল ডেলিভারি করবে। এখন এই কোম্পানিটা আরেকটা বড় কোম্পানির সাথে যুক্ত হয়ে, মনে করো হন্ডা কোম্পানি, হন্ডা কোম্পানি হিরোর সাথে যুক্ত হয়ে হিরো হন্ডা হয়ে গেছে। এখন তুমি বলতে পারবা না আমি তো চুক্তি করছিলাম হন্ডার সাথে, আমি হিরো হন্ডার সাথে তো চুক্তি করি নাই, আমি কাজ করতে বাধ্য না। তুমি এটা বলতে পারবা না, কারণ এখানে বলা আছে যদি কোনো পাবলিক কোম্পানি আরেকটা পাবলিক কোম্পানির সাথে যুক্ত হয়ে যায়, তখন এই যে পাবলিক কোম্পানি এটা তোমাকে বাধ্য করতে পারবে, আবার তুমিও বাধ্য করতে পারবা। সেম কথা। ঠিক আছে, বুঝছো? না বুঝলে বলো। হ্যালো। স্যার আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা, এটা তো খুব সহজ জিনিস শিমু। মনে করো তুমি এই হিরো কোম্পানির সাথে একটা চুক্তি করছো, বা হন্ডা কোম্পানির সাথে একটা চুক্তি করছো। এখন হন্ডা কোম্পানি তোমার চুক্তির পরেই, চুক্তি এখনো বাস্তবায়ন হয় নাই, চুক্তির পরে সে হিরো হন্ডা কোম্পানির সাথে যুক্ত হয়ে গেল, তাহলে এখন কোম্পানির নাম হয়ে গেল কি বলতো, হিরো হন্ডা। এখন এই নতুন কোম্পানি হয়ে যাওয়ার পর তুমি কি তুমি তো দাবি করতে পারো যে যেহেতু আমি আগের কোম্পানি, এই কোম্পানি তো এখন নতুন আরেকটা কোম্পানির সাথে যুক্ত হয়ে আলাদা হয়ে গেছে, নতুন কোম্পানি তৈরি হয়েছে তারা, তা আমি আর কি করব, আমি আর চুক্তিটা বাস্তবায়ন করব না, এই কথা বলতে পারো তুমি। কিন্তু এই কথা তোমার বলার সুযোগ নাই। তখন এই হিরো হন্ডা কোম্পানি বড় যে অংশটা হয়েছে, এটা সবাই মিলে তোমাকে বাধ্য করতে পারবে চুক্তিটা যাতে বাস্তবায়ন করা হয়। বোঝা গেল? জি স্যার। এই অংশ যেহেতু বুঝছো, বাকি অংশটাও বুঝো। বাকি অংশটা হচ্ছে যখন আরেকটা সেকশন পড়বা, তখন 27 নম্বর সেকশন যখন পড়বা, তখন দেখতে পাবা যে যেহেতু হিরো হন্ডা কোম্পানি তোমাকে বাধ্য করতে পারতেছে, এই সেম ভাবে তুমিও হিরো হন্ডা কোম্পানিকে বাধ্য করতে পারবা। মানে কি, রাইটস তো তোমার এগেইনস্টে যদি কারো রাইট থাকে, তার এগেইনস্টে তো তোমার রাইট থাকবে, তাই না? তো জিনিসটা সেম, মানে কমন কমন জিনিস আছে এর মধ্যে। আরটা দেখো, আচ্ছা এই উদাহরণটা দেখো, এই উদাহরণটা দেখো, এই রিভার্সনার কাকে বলে জানো? রিভার্সনার কে? তোমাদের কারোর আইডিয়া আছে রিভার্সনার কে? ওই যে রিভার্সনার, হ্যালো। উত্তরাধিকারী টাইপের কিছু। রিভার্সনার মানে উত্তরাধিকারী, সেটা সত্য কথা, কিন্তু কি ধরনের উত্তরাধিকারী সেটা একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, স্যার ওই যে হিন্দুদের যে মানে উল্টা ভাবে যায় ওইটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিন্দুদের। মনে করো সুবীর নামের কোনো একজন ব্যক্তি, সে যদি মারা যায় এবং সে হচ্ছে তার ওয়াইফকে রেখে গেছে এবং তার একটা ভাইকে রেখে গেছে, তার ওয়াইফ রেখে গেছে এবং তার ভাই রেখে গেছে। এখন সুবীরের যে সম্পত্তি সেটা তার ওয়াইফ পাবে, তার ভাই কিছুই পাবে না। কিন্তু তার ওয়াইফ কতদিন পাবে এটা একটা প্রশ্ন। তার ওয়াইফ যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত পাবে সম্পত্তিটা, এবং তার ওয়াইফ যেদিন মারা যাবে সেদিন এই সম্পত্তিটা আবার সুবীরের কাছে ফেরত যাবে। তারপরে ওই সুবীরের যেহেতু একজনই এখানে উত্তরাধিকারে আছে, এটা আবার এর ভাই তখন পেয়ে যাবে। তার মানে এই যে ব্যক্তিটা, যিনি আসলে এখন পান নাই কিন্তু কিছুদিন পরে পাবেন বা পাওয়ার অধিকারী হতে পারেন, তাদেরকে বলে হচ্ছে রিভার্সনার। বুঝছো? তাদেরকে কি বলে? রিভার্সনার। তো রিভার্সনাররা কি করতে পারে? রিভার্সনাররা তোমার চুক্তির বলবৎ করতে পারে। সুবীর যদি কোনো চুক্তি করে যায় কারোর কাছে, সুবীর যদি কারোর সাথে চুক্তি করে যায়,
এই এই রিভার্স ওনারও তোমার কি করতে পারবে বলো তো, ওই সুবীরের পক্ষ থেকে ওই চুক্তিটাকে বাস্তবায়ন করাইতে পারে। ঠিক আছে, মনে করো সুবীরের 1 বিঘা জমি আছে, ওই জমিটা সুবীর কারো কাছে বিক্রি করবে বলে তোমার ইয়ে করছে, কি বলে, স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট চাইছে। সুবীর তো মরে গেছে, সুবীর যদি মরে যায়, সুবীরের যে ভাই আছে ইনি তো রিভার্স ওনার, ইনি হচ্ছে তোমার ওই যে ব্যক্তি সুবীর যার সাথে চুক্তি করছিল তাকে বাধ্য করতে পারবে, কারণ রিভার্স ওনারের রিমাইন্ডার একই পজিশনে হোল্ড করে, তাই বলা হয়েছে। এবার বুঝছো টুম্পা? জি স্যার, বুঝতে পারছি। তো দাঁড়াও, কাগজ লাগাইছি না দেখে। লাগাইছি। ওকে, তাহলে রিভার্সনার কে সেটা বুঝলা। সো একজন রিভার্সনার তার পূর্ববর্তী যারা ব্যক্তি আছেন তারা যদি কোনো চুক্তি করে যায়, তাহলে ওই চুক্তিটাকে তোমার তার রিভার্সনাররা বাস্তবায়ন করাইতে পারে। ঠিক আছে? আচ্ছা, সেম জিনিস এটাও দেখো, এই যে সেম জিনিস, এই যে দ্য রিমাইন্ডার ম্যান। রিমাইন্ডার ম্যান মানে হচ্ছে, মনে করো তোমার এই যে দেখো, where the contract has been entered into by a tenant for life in due exercise of a power, the reminder man. tenant for life মানে হচ্ছে, মনে করো কোনো ব্যক্তি, যে ব্যক্তি সারা জীবন ধরে কোনো একটা জিনিস ভোগ করতে পারবে তাদেরকে বলে tenant for life। আমার ভোগ করার পরে সাপোজ আমাকে একজন কোনো ব্যক্তি, আমাকে হচ্ছে কেউ একজন বলে গেল যে ভাই তোমাকে এই জমিটা দিলাম, তুমি সারা জীবন ধরে ভোগ করো, তুমি মারা গেলে এটা ভোগ করবে হচ্ছে জয়। ঠিক আছে, আমি মারা গেলে সেটা ভোগ করবে কে? জয়। একটা জমি এমন ভাবে দেয়া হলো, আমাকে বলা হলো আপনি সারা জীবন ভোগ করবেন, আপনি মারা গেলে ভোগ করবে হচ্ছে জয়। এই যে জয়, আমি যদি কোনো চুক্তি করি এই জমি নিয়ে, আমি যদি কোনো চুক্তি করি, তাহলে জয় সেই চুক্তিটা বাস্তবায়ন করতে পারবে। কারণ কি? কারণ আমি মারা যাওয়ার পরে মালিক কে হবে? জয় হবে। বুঝছো? সো এই সেম জিনিস, এটার মতো, এই যে রিভার্সনারের মতো এই জিনিসটা অনেকটা হচ্ছে এরকম, যে যেহেতু তার ভাই মারা গেলে তার ভাইয়ের সম্পত্তিটা তো একদিন না একদিন ওই লোকই মালিক হবে, বা হওয়ার জন্য আশাবাদী আছে। তার ভাইয়ের বউ যেদিনই মারা যাবে সেদিন তো সে হবে মালিক। এই জন্য আইন বলতেছে সেই লোকও তোমার বাস্তবায়ন করাইতে পারবে। এখানেও সেম, যে আমি যেদিনে মারা যাব সেদিন তো আমার রিমাইন্ডার ম্যান কি হয়ে যাবে? সেটার মালিক হয়ে যাবে। আমি বেঁচে থাকা সত্ত্বেও তোমার, আমার যে রিমাইন্ডার ম্যান ও তোমার কি করতে পারবে? চুক্তি বাস্তবায়ন করাইতে পারবে। এগুলো সব কমন সেন্স। কমন সেন্স না, দেখো এই দুইটা জিনিসই সেম। রিভার্সনারও যেমন, রিমাইন্ডার ম্যানও তা, জিনিসটা সেম জিনিস, উদাহরণটা আলাদা একটু। যে যেহেতু কমন সেন্সটা একটু ইউজ করো, যেহেতু দুদিন পরে এই মালিক হবে, তাহলে স্বাভাবিকভাবে একেও রাইটটা দেওয়া উচিত যাতে করে বাস্তবায়ন করাইতে পারে সে। এটা কমন সেন্স না? হ্যালো, কথা বলো। কি বুঝো নাই? না না বুঝলে বলো। না স্যার, বুঝি না, আরেকবার একটু বুঝান। যে একটু আগে আমি দুইটা লক্ষ্যের কথা বলছি, একটা রিভার্সনার, একটা রিমাইন্ডার ম্যান। এত ডিটেইলে বোঝার দরকার নেই, এতটুকু বোঝার চেষ্টা করো। শব্দ দুটো মনে রাখবো, একটা হচ্ছে রিভার্সনার, একটা রিমাইন্ডার ম্যান। এই শব্দগুলো এমন, এটার মানে হচ্ছে এরকম যে তারা আসলে ইমিডিয়েটলি মালিক হবে না, তারা কিছুদিন পরে হয়তো মালিক হবে। ঠিক আছে? তো এখন তুমি যে জিনিসটা কিছুদিন পর মালিক হবা, আচ্ছা আমার একটা উদাহরণ দিই, মজার উদাহরণ। মজার উদাহরণ হচ্ছে, খালাতো বোন আছে না, অনেক খালাতো মামাতো বোন আছে না? জি স্যার। জি স্যার। এই ছোটবেলাতেই খালাতো মামাতো বোনদের বলে দেয়, অনেক বাসায় আছে, যে এর সাথে এর বিয়ে হবে। জি স্যার, এখনো হয় স্যার। এখন হয় না? না, এটা খুব হয়। আপনাকেও বলছিল নাকি? পাকিস্তানে বেশি হয়, আমাদের এখানে কম হয়। পাকিস্তানে খুব হয় এটা, ছোটবেলাতেই বলে দেয় এই পাকিস্তানে তো স্যার আগে কাজিনদের মধ্যে বিয়ে থাকলে আগে কাজিনদের মধ্যে দিবে, তারপরে না থাকলে অন্য কারোর সাথে। হ্যাঁ, মানে জিনিসটা ওইরকম ওদের কাছে, যে কাজিনে না হলে তারপর বাইরে দেবে। তো আমাদের দেশে এটা এতটাও প্রকট না, আমাদের দেশে এরকম যে অনেক ফ্যামিলিতে আছে যেখানে ছোটবেলায় বলে দেয় যে এই খালাতো বোনের সাথে এই ছেলেটার বিয়ে হবে। তো সে কিন্তু ছোটবেলা থেকে সাইকোলজি এরকম হয়ে যায় তাদের, যে এ হচ্ছে আমার বউ, দুদিন পরে এই আমার বউ হবে। তো তাকে কিন্তু সে এক্সট্রা প্রোটেকশন দেওয়া শুরু করে। তো এই যে এই উদাহরণটা দেখো, রিমাইন্ডার ম্যান এবং এই যে তোমার রিভার্সনার যে ব্যাপারটা, জিনিসটা এরকম অনেকটা ওই রকম।
যে তুমি জানতেছো যে এমন একটা সময় আসবে যখন আমি জমির মালিক হব। এই রিভার্সনার বা রিমাইন্ডার ম্যান এরা দুইজনই কি ইমিডিয়েটলি জমির মালিক হচ্ছে না, কিছুদিন পরে তারা হবে। এই জন্য আইন চাচ্ছে যে তারাও কি করতে পারবে, চুক্তিটাকে বাস্তবায়ন করাইতে পারবে। তারা আজকে মালিক হয় নাই, দুদিন পরে তো হইতো। তো তাই আইন বলতেছে যে রিভার্সনার অথবা রিমাইন্ডার ম্যান তারা কি করতে পারবে বলতো? তারা এখনো মালিক হয় নাই। মনে করো আজকে কি বলে আমার ভাই যে এই যে সুবীর মারা গেছে, মারা গিয়ে তোমার তার ওয়াইফ এখানে বেঁচে আছে। তো সুবীর যে জমিটা তোমার হচ্ছে সুবীরের ছিল, ওই জমি নিয়ে মনে করো একটা চুক্তি আছে, ওই জমি রিলেটেড একটা চুক্তি আছে। এখন এই ওয়াইফ মারা গেলে মালিক কে হবে? মনে করো যে কুবির মালিক হবে। তো এখন এই কুবির যেটা করতে পারে সেটা হলো, যদিও ওয়াইফ এখনো মারা যায় নাই, তারপরেও কুবির কি করতে পারে, ওই যে সুবীরের করা চুক্তিটা ওটাকে বাস্তবায়ন করাইতে পারে। কারণ কুবির কিছুদিন পরে ওয়াইফ মারা গেলে কুবির মালিক হইতে পারে, এটা কুবিরের একটা চান্স আছে। এই জন্য আইন বলতেছে যদিও এখনো তার এখনো সুযোগটা আসে নাই, সে এখনো মালিক হয় নাই, তারপরেও সে আগের যে মালিক তার পক্ষ থেকে যে চুক্তিটা করা হয়েছে সেটাকে বাস্তবায়ন করাইতে পারে। ঠিক আছে, বুঝলা? এবার বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। বাকিরা বুঝছো? শিমু? জি স্যার, বুঝতে পারছি। স্যার অনেক কঠিন লাগতেছে বিষয়গুলা, গোলমাল লাগতেছে। জিনিসগুলো গোলমালি লাগবে যদি না নিজে পড়ো। মানে জিনিসগুলা বারবার পড়তে হবে। আমি আবারও বলতেছি, জিনিসগুলা গোলমেলে জিনিস। এছাড়া খুবই গোলমেলে সেকশন, কারণ একই জিনিস বারবার আসবে। এই দেখো, এই সম্বোধনাটা দেখো। প্রথমে তাহলে কি পড়লাম, যে কোনো ব্যক্তি করতে পারে। আমার সাথে তুমি চুক্তি করছো, তুমি আমার বিরুদ্ধে মামলা করতে পারবা, আমি তোমার বিরুদ্ধে মামলা করতে পারবো। কোম্পানিটা তো দেখলা, কোম্পানি সহজ। কোম্পানির ওই যে যারা প্রমোটার যদি কোনো চুক্তি করে কোম্পানির পক্ষ থেকে, এবং সেটা যদি তোমার কোম্পানির টার্মস এন্ড কন্ডিশনের ভেতরে হয়, তাহলে তোমার কোম্পানি কি করতে পারবে, মামলা বাস্তবায়ন করতে পারবে। আবার এটা দেখো, পাবলিক কোম্পানি একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে যুক্ত হয়ে অ্যামালগামেটেড হয়ে গেছে বা কনসলিডেট হয়ে গেছে, তখন কি করতে পারবে, ওই নতুন যে কোম্পানিটা হয়েছে ওই কোম্পানিও তোমার বিরুদ্ধে মামলা করে চুক্তির বাস্তবায়ন করাইতে পারবে। আর রিভার্সনার আর এই যে দেখো রিভার্সনার, তারপর রিমাইন্ডার ম্যান, এই যে শব্দগুলা, এই শব্দগুলা একই রকম। এই তিনটা জিনিস একই, এই তিনটা জিনিস একই কথা বলছে। এখানে যেটা বলছে সেটা হলো এমন কোন চুক্তি যে চুক্তিটা আসলে তুমি করো নাই, চুক্তিটা করছে তোমার আগের ব্যক্তি, এবং তুমি কিছুদিন পরে মালিক হওয়ার চান্স আছে ওই জমিটাতে। আইন বলতেছে ঠিক আছে, তোমার আগের জন চুক্তি করে গেছে, তুমিও চাইলে চুক্তি বাস্তবায়ন করাই নিতে পারবা। এই যে এই তিনটে ক্ষেত্রে। ঠিক আছে, বুঝছো? এখন বুঝছো? তাও তো স্যার এই ওই রকমই, ওই যে উত্তরাধিকারী যেরকম, যে আমার বাবা চুক্তি করে গেল, উনি নাই, এখন চাইলে আমি সেই চুক্তি বাস্তবায়ন করতে পারি। হ্যাঁ হ্যাঁ, জিনিসটা ওইরকমই ওইরকমই, যে আমার বাবা আচ্ছা ওকে আচ্ছা আর হচ্ছে কি বলে, এমনিতে ট্রাই করে দেখো, এনআইডি কার্ডের ফটোকপি লাগে। এনআইডি কার্ডের ফটোকপি ছাড়া, তোমরা তো বড় হয়ে গেছো এখন, এনআইডি কার্ড না থাকলে তো মুশকিল। সো এনআইডি কার্ড বানাই ফেলো, আগারগাঁওতে একটু খোঁজ নিও, না হলে আমাকে জানাও। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার 24 নম্বর ধারা বলতেছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট ক্যান নট বি এনফোর্স ইন ফেভার অফ এ পারসন। কোন কোন ব্যক্তি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট কখনোই পাবে না? দেখো, এ নম্বর বলতেছে হু কুড নট রিকভার কম্পেনসেশন ফর ইটস ব্রিজ। মানে এমন কোন ব্যক্তি, সে মনে করো আমি আর সোনিয়া মির্জা চুক্তি করছি, ঠিক আছে, আমি আর সোনিয়া মির্জা চুক্তি করছি। ইলাস্ট্রেশনটা দেখো, এ দেখো, ইন দ্য ক্যারেক্টার অফ এজেন্ট অফ বি enters into a contract with C to buy house, দেখো
A is in reality acting not as agent of B but on his own account. A cannot enforce specific performance of contract. ইলাস্ট্রেশনটা একটু বোঝার চেষ্টা করো। ইলাস্ট্রেশন বলতেছে এ সি কে গিয়ে বলল যে আমি হচ্ছে বি এর এজেন্ট। এজেন্ট মানে তো বোঝো যে কারোর পক্ষ থেকে চুক্তি করতেছে। তো সি কে গিয়ে বলতেছে বি আমাকে বলেছে যে আপনার সাথে একটা চুক্তি করার জন্য, এবং বি এর পক্ষ থেকে আমি আসছি, আপনি আপনার বাড়িটা বি কিনতে চাই, ঠিক আছে, এই কথা বলছে এ গিয়ে, এবং একটা চুক্তি বাস্তবায়ন করার জন্য সি এর সাথে এন্টার করছে, চুক্তিতে এগ্রিমেন্টও করছে। সি দুদিন পরে জানতে পারলো এ আসলে বি এর কোনো এজেন্টই না, ও নিজেই জমিটা কিনতে চায় বা বাড়িটা কিনতে চায়, এই জন্য আসছে আমার কাছে। এখন এই পরিস্থিতিতে তুমি একটু বলো, এ যদি তোমার, এ তো একটা ফ্রড, তাই না? সে ফ্রডুলেন্ট অ্যাক্ট করছে না? উদাহরণটা তো বুঝছো, এ তো ফ্রড। সে ফ্রড করে সি কে গিয়ে বলছে সে হচ্ছে বিয়ের এজেন্ট, কিন্তু সে আসলে নিজেই বাড়ি কিনতে চায়, বিয়ের নামে কিনতে চায় না। তাহলে এ কি ফ্রড না? জি স্যার। হ্যাঁ, তো সে যেহেতু ফ্রড, সে যদি কোর্টে যাইতো, কোর্ট কি তাকে কোনো ধরনের রেমেডি দিত? না স্যার, বলতো বি কে নিয়ে আসেন। হ্যাঁ, বলতো বি কে নিয়ে আসেন। তো এই ক্ষেত্রে তোমার এ কখনোই স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট পেতে পারে না। মানে সি যেহেতু বলতেছে, সি কি বলবে? সি যখনই জানতে পারবে যে এ হচ্ছে তার এজেন্ট না, তখন সি বলবে আপনার কাছে তো আমি বাড়ি বিক্রি করবো না, আপনি তো ফ্রড। তো এ চলে গেছে কোর্টে, কোর্টে গিয়ে বলতেছে সি আমাকে বাড়ি বিক্রি করতেছে না, আপনি তাকে বাড়ি বিক্রি করার জন্য বাধ্য করেন। আদালত দেখবে যে তুমি তো নিজেই ফ্রড, তুমি আগে যাও বি কে নিয়ে আসো। বি যদি চাই, বি চাইলে বাড়ি কিনতে পারবে, তুমি পারবা না। তো এই ক্ষেত্রে এর পক্ষে কোনো ধরনের স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট কোর্ট দেবে না। কারণ এ যদি এখানে কম্পেনসেশনও চাইতো কোর্টকে, কোর্ট তাকে কম্পেনসেশনও দিত না। কারণ কি? তার কোনোই রেমেডি নাই। কারণ তুমি যতক্ষণ না পর্যন্ত ক্লিন হ্যান্ডে যাবা, কোর্ট তোমাকে কোনো ধরনের রেমেডি দেবে না। বোঝা গেল? তাহলে প্রথম উদাহরণটা হচ্ছে এরকম, যে তুমি যেহেতু ক্লিন হ্যান্ডে যাচ্ছ না, তাই তুমি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট তো দূরের কথা, তোমাকে কম্পেনসেশনই দেওয়া হবে না। সো তুমি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট কিভাবে পাবা? তো উদাহরণের আগে এটা দেখো, হু কুড নট রিকভার কম্পেনসেশন ফর ইটস ব্রিজ। যে কম্পেনসেশনই পায় না, তাকে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট তো পাওয়া দূরের কথা। বুঝলা? জি স্যার, জি বুঝতে স্যার, পারছি। বুঝতে পারছি। আচ্ছা, তারপরে ওটা দেখো, হু হ্যাজ বিকাম ইনকেপেবল অফ পারফর্মিং or violates any essential terms of the contract that on his parts remains to be unperformed. এইটার উদাহরণ একটা ক্লাসিক্যাল এক্সাম্পল আছে, এই উদাহরণটা দেখো। A holding land under a contract with B for a lease. লিজ তো বোঝো, ইজারা। বি এর একটা জমি এর কাছে ইজারা দিছে এবং বলছে আপনি জমিটা ব্যবহার করেন এবং মাসে মাসে আমাকে টাকা দেবেন বা বছরে বছরে টাকা দেবেন। এ করছে কি? এ জমিটা নিজে নিজে কাটা শুরু করছে, ভাঙা শুরু করছে, নষ্ট করা শুরু করছে। বোঝো তো, মানে পরের জমি যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করা শুরু করছে। এখন বি বলল যে আমি কি করব, আপনার সাথে আমার 12 বছরের চুক্তি ছিল লিজের, বা 10 বছরের চুক্তি ছিল, আমি আর লিজটা বাস্তবায়ন করব না, আমাকে জমি ফেরত দেন। আমি এই 11 বছর ধরে টানবো না জমিটা। লিজটা সে ভেঙে ফেললো। এখন এ কোর্টে চলে গেল, কোর্টে গিয়ে বলতেছে তার সাথে আমার চুক্তি ছিল, লিজের চুক্তি ছিল যে 10 বছর, 10 বছরই আমার সাথে তাকে লিজের চুক্তিতে থাকা লাগবে, তাকে স্পেসিফিক পারফরমেন্স করা লাগবে। এখানে একে কোর্ট কোনো ধরনের রেমেডি দেবে না, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দেবে না। রেমেডি, অন্য রেমেডি দিতে পারে, বাট স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দেবে না। সে কারণ যে চুক্তি করলো সে তো নিজেই চুক্তি পূরণ করলো না। হ্যাঁ, তার সাথে যে চুক্তিটা ছিল যে তুমি একদম ভালোভাবে জমিটা ব্যবহার করবা, অথবা এমন ভাবে ব্যবহার করছে, দেখো এমন ভাবে ব্যবহার করছে যেটা টার্মস এন্ড কন্ডিশনের বাইরে। তুমি তুমি লিজ যে জমিটা আছে সেই জমিটা তো তুমি ওইভাবে ব্যবহার করতে পারবে না। দেখো ভায়োলেট করতেছে, সে পারফর্ম করতেছে এমন ভাবে, এসেনশিয়াল টার্মস এন্ড কন্ডিশন সেটা ভঙ্গ করতেছে সে। তো এটা তো একটা এসেনশিয়াল টার্মস এন্ড কন্ডিশন যে তুমি যে জিনিসটা লিজ নিবা সেটাকে মালিকের মতন করেই ব্যবহার করতে হবে তোমাকে, তাই না? এই যে আমি কোনো একটা বাসা ভাড়া নিলে, আমি কি সেটা আমার যা ইচ্ছা তাই করতে পারবো, ভেঙে ফেলতে পারবো? না পারবো। স্যার। এটা হলো পয়েন্ট। সো তখন আমি চাইলে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট পেতে পারি না। মানে চুক্তি পালনে যদি ব্যর্থ হয় তাহলে আর কি পাবে না? হ্যাঁ, চুক্তি পালনে ব্যর্থ হলে তো পাবেই না। এবং চুক্তিটা এমন ভাবে সে মানে
সে নিজের যে পার্ট সেটা যদি না করতে পারে সেটা তো পাবেই না স্পেসিফিক পার্সোনাল কন্ট্রাক্ট। আরেকটা জিনিস হচ্ছে তুমি এমন ভাবে জমিটা ব্যবহার করতেছো যেটা আসলে টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট করতেছো তুমি। এই যে দেখো, এইটা দেখো যে, বুঝতে পারছি স্যার। হ্যাঁ এই যে দেখো, ঠিক আছে। সো এই উদাহরণগুলো একটু দেখো, উদাহরণগুলো দেখলে বুঝতে পারবা। এটা দেখো, বি এর সাথে একটা চুক্তি করছে যে এ কন্ট্রাক্টস টু সেল এ বি এ হাউস এন্ড গার্ডেন ইন হুইচ দেয়ার আর, দেখো অর্নামেন্টাল ট্রিজ, অর্নামেন্টাল ট্রিজ মানে তো বোঝো। বি এর কাছে চুক্তি করছে যে আপনাকে আমি একটা বাড়ি বিক্রি করব এবং এখানে কিছু গাছ থাকবে বাড়িতে, যে গাছগুলো আসলে অর্নামেন্টাল মানে সাজানোর জন্য গাছ। এবং এখানে বলা হয়েছে এই গাছগুলা খুব ম্যাটেরিয়াল এলিমেন্ট, এই প্রপার্টির ভ্যালুটাকে বাড়ানোর জন্য এই গাছগুলা খুব ইম্পর্টেন্ট। যেটা করছে, বিয়ের কোনো কনসেন্ট না নিয়ে গাছগুলা ভেঙে ফেলছে, কেটে ফেলছে। কি করছে? গাছগুলা কেটে ফেলছে। এখন চাইলেও তোমার কি করতে পারবে না, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট করতে পারবে না। একে কোনো কোর্ট রেমেডি দেবে না, কারণ সে কি করছে বলতো, এমন ভাবে কাজ করছে যে কাজটা আসলে চুক্তির ম্যাটেরিয়াল কন্ডিশনকে ভায়োলেট করছে। ম্যাটেরিয়াল কন্ডিশন কি? তাকে বলা হয়েছিল তুমি গাছ কাটবা না, সে করে ফেলছে, কেটে ফেলছে গাছ। ওকে কি দেবে? ও ভায়োলেট করছে না? জি স্যার, এখন ওকে বের করে দিল, ও যা আর বলতে পারবে না যে আমাকে বের হ্যাঁ, করে দিতে কোর্টে পারবে। গিয়ে কোনো রেমেডি পাবে না, সে ভায়োলেট করছে। আচ্ছা আচ্ছা, আর সি নম্বরটা সহজ। সি নম্বরটা হচ্ছে যে অলরেডি তোমার একটা আলাদা একটা রেমেডি নিয়ে নিছে। আলাদা রেমেডি তো বোঝো আর কি, তোমার সাথে কারোর একটা চুক্তি হয়েছে, সেখানে দুইটা রেমেডি পাইতে পারো, একটা হচ্ছে কম্পেনসেশন পেতে পারো অথবা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট পেতে পারো। তুমি যদি কম্পেনসেশন নিয়ে নাও, তুমি কি আবার স্পেসিফিক তাহলে তো পারফরমেন্স অফ আর কন্ট্রাক্ট পাবে না, পেতে পারো? না। পাবা না। সো একটা নিলে তুমি দুইটাই নিবা এমন তো হতে পারে না। ইদার তোমাকে কম্পেনসেশন নিতে হবে অথবা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের জন্য আবেদন করতে হবে। আর ডি দেখো, who previously to the contract had noticed that a settlement of the subject matter had been made and was in force। মানে মনে করো এক্স এবং ওয়াই অলরেডি একটা চুক্তি করে বসে আছে। এক্স ওয়াই কে একটা জমি বিক্রি করবে, ওয়াই এর সাথে একটা চুক্তি আছে, সেটা জানা সত্ত্বেও আমি যদি এক্স এর সাথে চুক্তি করি যে ভাই আমার কাছে বিক্রি করেন, আপনাকে আমি বেশি টাকা দিয়ে জমিটা কিনবো, এবং সেই চুক্তিটা আবার মনে করো, এটা তো হয় আমাদের সোসাইটিতে, হয় না? জি এটাই তো স্যার, হয়। হ্যাঁ, একজন চুক্তি করে বসে আছে অলরেডি, আমি বললাম যে একটা কাজ করেন, আমি আপনাকে কিছু বেশি টাকা দেবো, আসেন আমাকে বিক্রি করেন। তো আমি চুক্তি করলাম আবার বেশি টাকা দিয়ে বিক্রি করবো, কিনবো বলে। এখন স্বাভাবিকভাবেই তোমার ওই যে লোকটা আমাকে বিক্রি করতে চাইছিল, সে যদি দুদিন পরে বলে না ভাই আমি আপনার কাছে দিতে পারবো না, আমি তো অলরেডি একজনের সাথে চুক্তি করে বসে আছি, আমি তাকেই দেবো। আমি কোর্টে গিয়ে কোর্টকে বলতে পারি না যে ওই লোকের কাছে তো আমি বেশি টাকা দিয়ে কিনা কথা বলছি এবং আমার সাথে চুক্তি করছে সে, আপনি চুক্তির বাস্তবায়ন করে দেন। কোর্ট বাস্তবায়ন করে দেবে না। কারণ কি? কারণ হচ্ছে আমি জানতাম যে অলরেডি একটা চুক্তি হয়ে আছে। তো যেহেতু আমি জেনে শুনে চুক্তি করছি, তাই কোর্ট আমাকে কোনো ধরনের রেমেডি দেবে না। বুঝছো? বোঝা গেল? জি স্যার, সহজ জি লাগছে। স্যার। ওকে, কি জয় কইছিলা এতদিন ধরে? স্যার মাও আসছি তো এজন্য স্যার ঢুকতে পারি নাই। মামা আসছো? জয় নতুন নতুন ভালোই ঘুরতাছো বুঝি। মামাতে কাদের সাথে গেছো জয়? নিশ্চিত বান্ধবী নিয়ে স্যার গেছে। ফ্যামিলি, স্যার ফ্যামিলি? ফ্যামিলি আসছে স্যার, বাবা মা বোন আর বোনের জামাই। নতুন ফ্যামিলি নাকি পুরানো ফ্যামিলি? স্যার স্যার, আমার এটা অনেক একটাই ভালো ফ্যামিলি ছিল। স্যার। নতুন ফ্যামিলি না স্যার, আমার যেই পুরাতন ফ্যামিলি সেই ফ্যামিলি স্যার। নাকি ভবিষ্যতের ফ্যামিলি? স্যার ভবিষ্যতে ফ্যামিলি এখনো পাই নাই, আপনারা থাকতে আমার খোঁজা লাগবে স্যার। বুঝলাম। খোঁজা লাগবে না, ইনশাল্লাহ পেয়ে যাবো। ইনশাল্লাহ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ইনশাল্লাহ পেয়ে যাবো। সিনাপু জুড়ে জুড়ে বলেন। হরে বুঝি কৃষ্ণ, না? হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, তোমরা পেয়ে যাবা, চিন্তা করো না। জয় জয়, তোমাদের কি আপাতত কোনো অনুষ্ঠান আছে? পূজা টুজা আছে? স্যার আপাতত সামনে কোনো পূজা নাই স্যার। পূজা টুজা হয় না কেন? তোমাদের তো 12 মাসে 13 পার্বণ। স্যার এই যে সামনের দিকে স্যার একটা জামাই ষষ্ঠী আছে, আর তার সামনে স্যার ওই যে রথযাত্রা।
জামাই ষষ্ঠীর কথা আমাকে বললো না, স্যার জামাই ষষ্ঠী বুঝেন তাহলে ও কেন ফ্যামিলি নিয়ে ঘুরতেছে, জামাই ষষ্ঠীর একটা প্রিপারেশন নিতেছে। জামাই ষষ্ঠী একটা বিশাল অনুষ্ঠান জয়দের ভিতরে, আই নো দ্যাট। আমি জামাই ষষ্ঠীতে একটা দাওয়াত পাইছিলাম বুঝছো, মানে জামাই হিসেবে না, জামাই হিসেবে পাই নাই, জামাই ষষ্ঠীর একটা দাওয়াত খাইছিলাম। দ্যাট ওয়াজ হিউজ অ্যারেঞ্জমেন্ট, আমার এক বান্ধবীর বিয়েতে, আই মিন বাড়িতে আর হিউজ অ্যারেঞ্জমেন্ট। দুর্বা ঘাস দিয়ে ইয়ে করে, কি বলে, ওয়েলকাম করে, তাই না জয়? নাকি জয় জানে না? স্যার